এইভাবে হাসছিস কেন শ্রেয়ানা? শ্রেয়না একবার সায়ানের মুখের দিকে তাকায়। সেখানে যেন রায়ানের দাঁত ছাড়া মুখের প্রতিচ্ছবি ভেসে উঠল। ফিক করে হেসে দিল শ্রেয়না। তার হাসি থামছে না। শ্রেয়নাকে সায়ানের দিকে তাকিয়ে হাসতে দেখে প্রীতিও যোগ দেয় তার সাথে। সায়ান ভ্যাবাচাকা খেয়ে হ্যাবলার মতো চেরায়। তাকে দেখে এরা হাসছে কেন? এভাবে হাসছিস কেন? কি হয়েছে আমার মুখে? দোস্ত, তোর দাঁত না থাকলে কেমন লাগবে? এতক্ষণে শ্রেয়নার হাসির কারণ ধরতে পারল তারা। হাসতে হাসতে কথাটা বলে পুনরায় উচ্চস্বরে হাসতে লাগলো। তার সাথে তাল মিলিয়ে সায়ান আর প্রীতিও হো হো করে হেসে ওঠে। হুট করেই থেমে যায় শ্রেয়না। প্রীতি সায়ান তখনও হাসছে। পেট ধরে ইতিমধ্যে মাটিতে বসে পড়েছে সায়ান। প্রীতি তার পাশেই শুয়ে আছে। এত হাসাহাসির কি আছে? ছোট্ট ছেলেদের দাঁত ছাড়া কেমন লাগে দেখিসনি? যা, আমি ফ্রেশ হব। শ্রেয়নার পরিবর্তনে থতমত খায় দুজনে। বহু কষ্টে হাসি গিলে নেয়। প্রীতি আর সায়ান সম্পর্কে কাজিন, দুজনের বাসায় একই সাথেই। তাই প্রীতিকে নিয়ে সায়ান বাসায় ফেরার মনস্থ করল। শ্রেয়না নিষেধ করে না। এমনিতেই সারাদিন ধরে পড়ে আছে এ বাড়িতে। ওদের বাসার লোক নিশ্চয়ই চিন্তা করবে। তাছাড়া শ্রেয়না এখন একটু একা থাকতে চায়। প্রীতি সায়ান চলে যেতেই ফোঁস করে শ্বাস ফেলে শ্রেয়না। ঠোঁট চেপে হাসে। খাট থেকে নেমে টেবিলের কাছে যায়। ঝটপট চুড়িগুলোর ভাঁজ খুলে হাতে পরে নেয়। সেখানে একটা পেন ড্রাইভও ছিল, তবে সেটা দেখার সাহস নেই তার। এমনিতেই সেটা রেখে দিল। চুড়িগুলো হালকা নাড়া দিতেই ঝনঝন শব্দ করে উঠল। চুরির শব্দের সাথে উচ্চস্বরে হেসে ওঠে শ্রেয়না। তার হাতে সাদা রঙের চুড়িগুলো সুন্দর মানিয়েছে। লোকটার পছন্দ আছে বলতে হবে। হাসে শ্রেয়না। চুড়ি সে তেমন একটা পরে না, তবে এখন এগুলো পরে থাকতে ভালো লাগছে তার। হাত নাড়াচাড়া করতে করতে লিভিং রুমে চলে এলো। শ্রেয়া সোফায় গালে হাত দিয়ে বসেছিল। শ্রেয়না ধপ করে বসে পড়ে শ্রেয়ার পাশে। ঘাড় ঘুরিয়ে তাকায় শ্রেয়া। আপুকে হাসি মুখে দেখে ভ্রু কুচকায়। তখন দেখলাম দুঃখী মনে বসে আছো, এখন খিলখিল করে হাসছো যে? শ্রেয়না কিছু না বলে তার হাতের চুড়িগুলো উঁচু করে দেখায়। ঝনঝন শব্দ করে বলে, দেখ চুড়ি কেমন লাগছে আমায়। শ্রেয়া অবাক নেত্রে দেখে শ্রেয়নার হাসি। তার ভাষ্যমতে আপুকে হাসলে অনেক সুন্দর লাগে। একদম অমায়িক হাসি যাকে বলে। হাসির প্রকোপে তার চোখজোড়া ছোট হয়ে আসে। গালে লাল আভা চলে আসে। ঝকঝকে দাঁতগুলো বের হয়ে যখন হাসে, শ্রেয়া শুধুই দেখতে ইচ্ছে করে। কিন্তু আপু সবসময় হাসে না। কেন হাসে না কে জানে। অনেক সুন্দর লাগছে আপু, কবে কিনলে? শ্রেয়না কথা বলে না। মুখে চওড়া হাসি তার। শ্রেয়ার দিকে তাকিয়ে শুধায়। শ্রেয়া গাল থেকে হাত নামায়। শ্রেয়নার চুরি সমেত হাত চেপে ধরে উঠে দাঁড়ায়। ফ্ল্যাট থেকে বের হতে হতে বলে, আমার নতুন 3জন বন্ধু হয়েছে, তারা খুব ভালো। কাল আমি তাদের সাথেই ছিলাম। যখন ভাইয়া তোমার হসপিটালে নিয়ে গিয়েছিল, আমাকে রেখে গিয়েছিল ভাইয়াদের কাছে। শ্রেয়না কথা বলে না। সে একদৃষ্টিতে শ্রেয়ার হাতের ভাঁজে থাকা তার চুরি পরা হাতের দিকে চেয়ে আছে। চুরি পরলে মেয়েদের হাত অদ্ভুত রকমের সুন্দর দেখায়। এখন ভেতর ভেতর আফসোস হচ্ছে, কেন প্রীতিকে জিনিসগুলো দিতে গেল। ওগুলো তো কোনো শুভাকাঙ্ক্ষী দিয়েছিল তাকে। ভাইয়া, এই যে এ হলো আমার শ্রেয়না আপু, পরিচিত হও। শ্রেয়না চুরি থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকায়। ততক্ষণে শ্রেয়া দৌড়ে গিয়ে মীরাবের কোলে চড়ে বসেছে। সানি চিত হয়ে শুয়ে আছে সোফায়। তার পাশে মীরাব বসে আছে। টিভিতে মুভি দেখছে দুজনে। শ্রেয়না সেদিকে একবার তাকিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। এখানে কাজ নেই তার, শ্রেয়াই থাকুক। তারা মন্দ হলে নিশ্চয়ই সিজন বোনকে এখানে রেখে যেত না। আপু এই প্রথম আমাদের ফ্ল্যাটে আসলেন, চলে যাচ্ছেন খালি মুখে, বসুন প্লিজ। শ্রেয়না দাঁড়ায়। মৃদু শব্দে চুড়িগুলো বেজে ওঠে। মীরাব সহ সানির দৃষ্টি সেদিকে পড়ে। দুজনের মাঝেই কেমন চাপা উত্তেজনা কাজ করছে। তবে সেটা প্রকাশ করলো না, বরং চেপে গেল। আজকে না, অন্যদিন। ফ্ল্যাটে কেউ নেই, আজ আসি। কেউ নেই দেখেই যেতে হবে না। সেজান ভাইয়া আসলে তবেই না হয়ে যাবেন। ভাইয়া কিছুক্ষণ আগেই কল করেছিলেন, ওনার ফিরতে দেরি হবে। আপনাদের যেন আমাদের সাথে রেখে দিই, একা ফ্ল্যাটে থাকা ঠিক হবে না। সানি মীরাবের কথায় সম্মতি জানিয়ে হাসি মুখে বলে, হ্যাঁ আপু, আমরা যেতেই চাচ্ছিলাম। শ্রেয়না ভ্রু কিঞ্চিত বাঁকা করে। এতক্ষণ চিন্তায় পড়েছিল, এখন বলছে তাদের নাকি আনতে যাচ্ছিল। মুখে কিছু বলে না। সানিরা উঠে পড়ে সোফা থেকে। শ্রেয়না সেখানে চুপচাপ বসে থাকে। হাত উল্টে পাল্টে দেখছে সে, অন্যদিকে দৃষ্টি নেই। ঝনঝন শব্দে বাসার জঙ্গল। ঝনঝন শব্দে বাসার জঙ্গলখানা বানিয়ে ফেলেছে কে? বাড়ার আওয়াজ আবার কানে এলে হাত ভেঙে গলায় ঝুরিয়ে দেব। অসহ্য।
ধমকে ওঠে আবরণ। পকেটে হাত পুরে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। তাতেও হেলদোল নেই শ্রেয়নার। মুখে চওড়া হাসি নিয়ে চুরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তার হাবভাব ভালো ঠেকলো না আবরণের। কপালে ভাঁজ পড়ল। মাথা রেখে চুরি কি বয়ফ্রেন্ড দিল? এত মনোযোগ দিয়ে পড়ালেখা করলে নিশ্চয়ই টপার হতে পারত। আজকালকার পোলাপন এমনই, অল্প বয়সে প্রেমে মজে যায়। শ্রেয়না শান্ত দৃষ্টিতে তাকায় আবরণের দিকে। চোখাচোখি হতেই দৃষ্টি নামিয়ে নেয় আবরণ। শ্রেয়না তর্ক বাধায় না, গটগট পায়ে বেরিয়ে যায় তাদের ফ্ল্যাট থেকে। আবরণ সেদিকে চেয়ে শীষ বাজাতে বাজাতে নিজেও বের হয়ে আসে। পিছু নেয় শ্রেয়নার। চুড়িগুলো তখনও শব্দ করছে। শ্রেয়না ইচ্ছে করেই করাচ্ছে। আজ যেন বাচ্চা হয়ে গেছে সে। ভেতরে ভেতরে আনন্দ লাগছে তার। আবরণ বড় বড় কদমে শ্রেয়নার পথ রোধ করে দাঁড়ায়। শ্রেয়না কপাল কুঁচকে তাকায় আবরণের দিকে। তার চোখ মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে। আবরণ পকেট থেকে হাত বের করে শ্রেয়নার গাল টেনে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, বাসায় গিয়ে চুরিগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন। ফেলবো না। শ্রেয়না গাল ঢলছে, যার ফলে চুরিগুলো আবারও ঝনঝন করে বেজে ওঠে। আবরণ সেদিকে গভীর দৃষ্টিতে তাকায়। ফর্সা হাতে চুরিগুলো সুন্দর মানিয়েছে, তবে বিরক্ত লাগলো আবরণের। ফেলতে বলেছি, ফেলবেন। এত কথা শুনতে চাইনি। ফেলবো না মানে ফেলবো না। এগুলো আমার পছন্দের চুড়ি। এক ভ্রু উঁচিয়ে আবরণ জিজ্ঞেস করে, স্পেশাল কেউ দিয়েছে নাকি? এত ঢং মারাচ্ছেন কেন মাতারি? হ্যাঁ। বেশি কিছু বলে না শ্রেয়না। পাশ কাটিয়ে চলে যায় নিজেদের ফ্ল্যাটে। ঠাস করে দরজা বন্ধ করে দেয়। পাশের দেয়ালে হাত দিয়ে জোরে আঘাত করে আবরণ। বোঝা যাচ্ছে না তার ভেতরের অবস্থা। চোখ লাল, তবে ঠোঁটের কোণে হাসি। আবরণ কি রেগে আছে নাকি খুশি হয়েছে? কেমন যেন রহস্যময় দেখালো তাকে। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রীতি আর সায়ান এসে হাজির। শ্রেয়না তখন সবে ঘুম থেকে উঠেছে। বিছানা থেকে উঠে চোখ ডলছে। হুট করে দুই বন্ধুর উপস্থিতিতে হকচকিয়ে যায় সে। তোরা এত সকালে? সায়ান ঘুমে ঢুলুঢুলু করছে। বোঝা যাচ্ছে বেচারাকে অনেক কষ্টে তুলে এনেছে প্রীতি। সায়ান প্রীতির থেকে নিজের হাত ছাড়িয়ে শ্রেয়ার পাশে কম্বল মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সেদিকে আর চোখে তাকিয়ে প্রীতির দিকে ভ্রু কুচকে তাকায় শ্রেয়না। দোস্ত, আমি মনে হয় মারা যাব, বাঁচবো না বেশি দিন। তো আমার হায়াত তোকে দিতে বলেছিস? শ্রেয়নার কাঠখোট্টা জবাবে আশাহত হয় প্রীতি। করুণ কণ্ঠে বলে, তোদের পাশের ফ্ল্যাটে নাকি আবরণ জাহিদ উঠেছে। কথাটা শোনার পর থেকেই দোস্ত বিশ্বাস কর, সারা রাত বুকের ভেতর উতাল পাতাল করছে আমার। সকাল হবে কখন, আবরণ জাহিদকে দেখবো কখন। উফ, আমাকে ওদের ফ্ল্যাটে নিয়ে যা না দোস্ত, প্লিজ প্লিজ। শ্রেয়না হতভম্ব নেত্রে তাকিয়ে থাকে প্রীতির দিকে। এই মেয়ে আবরণ জাহিদের পেছনে আঠার মতো পড়ে আছে। আশ্চর্য হচ্ছে সে, ওই ছেলের জন্য এত পাগল হচ্ছে কেন প্রীতি? তার কি মাথা খারাপ? সাত সকালে পরপুরুষের ঘরে বেল চাপবে, সেটাও কোনো কারণ ছাড়াই। ছেলেটাকে তার সহ্যই হয় না, আর এই মেয়ে বারবারই তার নাম জপছে। কি ভাবছিস, নিয়ে যাবি না? শ্রেয়না ঘুমন্ত শ্রেয়ার দিকে তাকায় একবার। কাল রাতে ওই ফ্ল্যাটেই ঘুমিয়ে গিয়েছিল। মাঝরাতে সেজান গিয়ে নিয়ে এসেছে। ঘুমন্ত অবস্থায় নাকি আবরণের হাত ছাড়ে না, বাহু আঁকড়ে ধরে শুয়েছিল। শ্রেয়া ওই লোকদের এত বড় ফ্যান হলো কি করে? শ্রেয়নার বাহুতে মৃদুভাবে থাপ্পড় দেয় প্রীতি। অসহায় কণ্ঠে বলে, নিয়ে যাবি দোস্ত, আমি বড় চিন্তায় আছি। কেন? বিছানার ওপর ধপাস করে বসে পড়ে প্রীতি। গালে হাত দিয়ে বলে, পরের সপ্তাহে অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম। আবরণ কি এই ভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করবে? নিজের কপাল চাপড়ালো শ্রেয়না। প্রীতির মাথায় জোরে চড় দিল। কিরমির করে বলল, কুত্তা, বের হয়ে যা আমার রুম থেকে, চোখের সামনে আসবি না। প্রীতি মাথা ডলে অশ্রুসিক্ত পল্লবে তাকালো। আহারে, এবার বেশ মায়া হলো শ্রেয়নার। নরম কণ্ঠে বলে উঠল, তুই লিভিং রুমে অপেক্ষা কর, আমি শ্রেয়াকে উঠিয়ে নিয়ে আসছি। ওই তাদের সাথে সারাদিন থাকে, সহজ হবে। ফট করে শ্রেয়নার গালে চুমু খেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় প্রীতি। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়না। ওয়াশরুমে যাবে তার আগেই একটা কথা মনে পড়ে দেয়। সঙ্গে সঙ্গে বুকের ভেতর ঢিপ ঢিপ করতে থাকে। রাতে এক সাংঘাতিক কাজ করে ফেলেছে শ্রেয়না। শুভাকাঙ্ক্ষীকে চিঠি লিখে সুতো দিয়ে ব্যালকনির গ্রিলে বেঁধে রেখেছে। শ্রেয়নার মন বলছে লোকটা হয়তো নিয়েছে সেই চিঠি। ব্যালকনিতে তৎক্ষণাৎ পা বাড়ায় শ্রেয়না। কেমন যেন অস্থিরতা কাজ করছে ভেতরে। লোকটা কি তাকে খুব ছেঁচড়া ভাববে? কিন্তু কেন ভাববে? আশ্চর্য, উনিই তো আগে দিয়েছেন চিঠি। এই যে হৃদয়েশ্বর,
আপনি কার হৃদয়ের স্বর সেটা আমি জানি না, তবে হৃদয়ের শর্ত না হলে চিঠির শেষে এই নাম কেন লিখে দেন প্রতিবার? আমি কখনো কারো কাছে চিঠি লিখিনি। খুবই কাঁচা হাত আমার। আপনাকে ধন্যবাদ দিতে চাই, অসংখ্য ধন্যবাদ। একদিন দেখা করবেন? চিঠির শেষে কোনো ইতি টিতি লিখে দেয়নি শ্রেয়না। কি লিখেছে সেটাও জানে না। এতটুকু লিখতে গিয়েই সারা ঘর কাগজ দিয়ে ভরে ফেলেছিল। হাত অসম্ভব কাঁপছিল। শ্রেয়না ভেবে পায় না এখানে কাঁপার কি আছে। সে কি প্রেম নিবেদন করেছে? না তো, দেখা করার জন্য অনুরোধ করেছে মাত্র। দৌড় দৌড় বুকে ব্যালকনির দিকে পা বাড়ায় শ্রেয়না। চিঠিটা কি আদৌ লোকটার হাতে পৌঁছেছে, নাকি সেখানেই অনাদরে পড়ে আছে? ব্যালকনির পর্দা সরিয়ে উকি দিতেই সেখানে একটা চিঠি দেখতে পায় শ্রেয়না। মুহূর্তে মন খারাপ হয়ে যায় তার। শুভাকাঙ্ক্ষীর প্রতি রাগ অনুভব করলো সে। লোকটা তো জাঁজরেল, তার চিঠিটা নেয়নি। বেচারা সারা রাত এখানে অবহেলায় পড়েছিল, আর কোনোদিন চিঠি লিখবেও না শ্রেয়না। ধূপধাপ পা ফেলে এক টানে সুতো ছিঁড়ে চিঠিটা হাতে নেয় শ্রেয়না। কপালে ভাঁজ পড়ে তার। এটা তো তার কাগজ না। চোখে মুখে উৎকণ্ঠা ফুটে ওঠে শ্রেয়নার। দ্রুততার সাথে ভাঁজ খোলে চিঠির। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। আমার মন তোমার মনের পাড়ায় বোকা শোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়া। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রয়স, কষ্টের বোঝা বেড়ে যাচ্ছে ক্রমশ। গানের লাইনগুলো পারলে বুঝে নিও। দেখা করার হলে চিঠিপত্র দিতাম নাকি? বাটার টোস্ট। আমার ইচ্ছে করে তোমার কাছে যেতে, তোমাকে একটু ছুঁয়ে দেখতে, কিন্তু আমি অপারগ। কোনো একদিন তোমার সামনে যাব, যেদিন তোমার মনে হৃদয় স্বরের প্রতি নরম হবে। তোমার চিঠি পেয়ে খুশি হয়েছে, সারা বাড়ির চিঠিটা হাতে নিয়ে দৌড়াদৌড়ি করেছে। কতগুলো চুমু খেয়েছে জানো? আমার কল্পনার অর্ধাঙ্গিনী। জানতে পারলে লজ্জায় নুয়ে যাবে। আমার একাকিত্বে একটু সঙ্গ দিয়ে দেখো, তোমার পিছু ছাড়ব না। এতে তোমার হৃদয়েশ্বর। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয় শ্রেয়না। লোকটা রাতেই চিঠি দিয়ে গিয়েছে, আর সে বলদের মতো ঘুমোচ্ছিল। ধুর, একটুর জন্য দেখতে পেল না। চিঠিটা হাতে নিয়ে চোখ মুখ খিচে নিঃশব্দে হাসে শ্রেয়না। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। হুট করে নজরে পড়ে তার গলায় বিশ্রীভাবে কামড়ানোর দাগ। সে যেন কাল রাতে একটা মলম এনে দিয়েছে, সেটা ক্ষতস্থানে লাগালে দাগ মুছে যাবে। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। মৃদু কণ্ঠে বলে, ওপরের ক্ষত তো মুছে যাবে, ভেতরের দাগ কি আদৌ কোনোদিন মুছবে? পরক্ষণেই ঠোঁট এলিয়ে হাসে শ্রেয়না। বিতৃষ্ণার হাসি। চিঠিটা ভাঁজ করে বুকের সাথে চেপে ধরে। অজ্ঞাত লোকটাকে ভরসা করতে ইচ্ছে করছে, কারণ ছাড়াই। চিঠিটার থেকে কি সুন্দর স্মেল আসছে। লোকটার পারফিউমের ঘ্রাণ কি এটা? বুক ভরে শ্বাস নেয় শ্রেয়না। চোখ বন্ধ করে ঠায় দাঁড়িয়ে থাকে। কেমন যেন হালকা লাগছে তার। শান্তি আর শান্তি। তোমার লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না আপু। ভূতে গেল নাকি? কাগজ নাকে ঠেকিয়ে হাসছো যে। প্রেমিক চিঠি পাঠিয়েছে? হঠাৎ শ্রেয়ার কণ্ঠ পেয়ে চমকে তাকায় শ্রেয়না। চোখ পাকালো সে। এতে খানিক গুটিয়ে যায় শ্রেয়না। তার পাশে সায়ানকে শুয়ে থাকতে দেখে গালে টোকা দেয়। এটি এখানে কি করছে আপু? শ্রেয়না ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, তোর জেনে কাজ নেই। প্রীতি অপেক্ষা করছে, গিয়ে দেখা করে আয়। তার কাজ করে দিলে চকলেট কিনে দেবে। শ্রেয়াকে আর পায়কে। দ্রুত খাট থেকে নেমে এক ছোট রুম থেকে বেরিয়ে যায়। শ্রেয়না সেদিকে তাকিয়ে স্বস্তির শ্বাস ফেলে। চিঠিটা ড্রয়ারের ভিতরে রেখে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। রাতে কোথায় ছিলে? আবরণ বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রশ্নটা করে বসে নীরজ জাইদ। বিচলিত হয় না আবরণ। গায়ের জ্যাকেট খুলে সোফার উপর রাখে। ধপ করে বসে পড়ে সেথায়। টি টেবিলে থাকা টিভির রিমোটটা ছুঁড়ে মারে খানিক দূরে। জগ ভর্তি পানি উঁচিয়ে ধরে ঢকঢক করে গিলতে থাকে। সম্পূর্ণ ঘটনায় চুপচাপ দেখে নিলেন নীরজ জাইদ।
আবরণ পানি খেয়ে শেষ করতেই ফট করে বলে ওঠে, তুমি ছেলে কি করবে? আমি বাড়ি আসি না, তোমারই তো সুবিধা। রাতে মেয়ে ছেলে নির্দ্বিধায় ঘরে আনতে পারো। তবে তো কথা কিসের? মুখে স্কচ টেপ লাগিয়ে রাখো। গা ছেড়ে দিল আবরণ। পকেট থেকে ফোন বের করে মনোযোগ সহকারে কিছু একটা দেখতে লাগলো। তার দিন দুনিয়া যেন ফোনের ভেতর। দিন যত গড়াচ্ছে তোমার অসভ্যতা সীমা সারাচ্ছে। এরপর আমি একটুও সহ্য করব না। আমাকে টলারেট করতে বলেছে কে? নীরজ জাহিদ। বেশি কথা বাড়ালে মাথা ফাটিয়ে দেব। আবরণ জাহিদকে এখনো চেরোনি তুমি, সো বি কেয়ারফুল। ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই উপরোক্ত কথাগুলো বলে আবরণ। নীরজ জাহিদ নিজেকে শান্ত করলেন, এক হাতে কপাল ঘষলেন। সোফায় বসে টিভির রিমোটটা তুললেন ফ্লোর থেকে। ব্যাটারি সেট করতে করতে বললেন, অপরাধীকে শাস্তি দিতে দিতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু নিজের ছেলের অপরাধ নির্মূল করতে পারছি না। সে কি অপরাধ করেছে? নীরজ জাহিদ টিভি অন করলেন, গালে হাত দিয়ে তাকালেন ছেলের দিকে। আবরণের দৃষ্টি এখনো ফোনের দিকে। ছিলাম। স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয় আবরণ। খানিক নড়ে চড়ে বসেন নীরব। তুমি কিছু করো বা না করো, তোমার নাম সবার আগে সামনে আসবে। আইনজীবী নীরজ জায়েদের ছেলে তুমি। বুঝতে পারছো কি বলতে চাইছি? আবরণ ঘাড় কাত করে তাকায় নীরজ জাহিদের দিকে। ফ্যাসফ্যাসে গলায় বলে, খুব ভালো করেই তোমার করা বালের উদ্দেশ্যখানা বুঝতে পারছি। তোমার নাম আমার কোশ্চেন কারো লাগবে না। তবু দেখো, ভাগ্যের পরিহাস, ভালো হোক কিংবা মন্দ, তোমার নামের সাথে আমার নাম জড়িয়ে যায়। কি করি বলো তো? নীরজ জাহিদ ঠোঁট চওড়া করে হাসলেন, গা ছেড়ে দিলেন সোফায়। বিরস কণ্ঠে বললেন, কিছু করার নেই। আমি আমার অংশ আর মৃত্যুর আগ অবধি আমার সাথেই জড়িয়ে থাকতে হবে তোমাকে। কিচ্ছু করার নেই। আবরণ তার সুন্দর চুলে হাত বোলায়, অমায়িক হাসে। তোমাকে ত্যায্যভাব করে দিই? চমকান নীরজ জাহিদ। হতভম্ব নেত্রে তাকিয়ে থাকেন ছেলের দিকে, যার চোখে মুখে শান্ত ভাব থাকলেও মস্তিষ্ক যেন অন্য কিছু বলছে। ফ্রেশ হয়ে খাবার খাও। 20 দিন। হাসে নীরদ। উড়ুতে হাত চাপড়ে বলেন, খাবে নাকি? না, খাওয়াবো আপনাকে। বালের প্যাচালার সহ্য হয় না, কানে হয় না। হালকা করে মরে গিয়ে উদ্ধার করুন আমায়। নীরজ জাহিদ মুখভঙ্গি গম্ভীর করে বসে রইলেন। পরক্ষণেই মৃদু হেসে বললেন, আমার মৃত্যু কামনা করার কালপিটের অভাব নেই। অন্য কিছু ট্রাই করো। আবরণ সোজা হয়ে বসে, ঘাড়ে দুহাতে ভর দিয়ে বলে, তুমি বলতে চেয়েছ যারা তোমার মৃত্যু চায় তারা সবাই কালপ্রেট? অবশ্যই। মাথা ঝাঁকিয়ে প্রত্যুত্তর করেন নীরজ জাহিদ। আবরণ ঠোঁট বাঁকিয়ে হাসে। নাম হলেও বাপ তো অস্ট্রেল ওয়ার্ড ইউজ করতে পারছি না। ছাগলের সমুদ্রের জালে বাছা দেয়। এই আপনার নামের সাথে আমার নামটা ছাড়াতে পারলেই বাঁচে। দেখা যাবে কবে না আপনার সব চুলের কেসের ফাঁদে আমি পড়ে যাই। ওদের কে বোঝাবে আপনার নামের সাথে আমি জড়িত? সুযোগ পেলে আবরণ জাহিদ আপনাকে খুন করতে পেছুবা হবে না। আবরণ হুট করেই উঠে দাঁড়ালো। ফোন পকেটে পুরে বের হয়ে এলো জাহিদ ভিলা থেকে। নীরজ ছেলেকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি তোমার ভ্রান্ত ধারণা কখনোই পাল্টাবো না, তবে আমার বুক তৈরি রাখবো সেদিনের জন্য, যেদিন তুমি নিজ থেকে পরম মমতায় আমার বক্ষস্থলে আশ্রয় নিবে। ঠিক সেই ছোট আবরণের মতো, যে ঝগড়া শেষে ছুটতে ছুটতে বাবার বুকটা তার জন্য নিরাপদ পেয়ে হামলে পড়তো। কল আসে নীরজ জাহিদের ফোনে। ধ্যান ভাঙে তার। দীর্ঘশ্বাস ফেলে কল রিসিভ করেন। ডিপার্টমেন্ট থেকে কল এসেছে। ইয়েস স্যার, একদল স্মাগলার আপনার ফ্যামিলির উপর অ্যাটাক করার পরিকল্পনা করেছে। আমরা যাদের ধরেছি তাদের থেকে একজন ওসব নিউজ দিয়েছে। আমরা আপনাদের বাড়িতে নিরাপত্তা বাহিনী পাঠানোর ব্যবস্থা করেছি। আপনি ইমিডিয়েটলি আবরণকে বাইরে বের হওয়ার থেকে আটকান। আমরা আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ সরাসরি দেখছি। স্যার, ওরা আবরণের কাছে পিঠেই আছে। নীরজ জাহিদ কল কেটে দিলেন। পকেটে থাকা বন্দুকটায় কতগুলো গুলি আছে সেটা চেক করতে করতে বের হয়ে গেলেন বাসা থেকে। কানে ব্লুটুথ লাগিয়ে পায়ের গতি বাড়ালেন। দৌড়ে বের হয়ে গেলেন মেইন গেট থেকে। এক হাতে 1000 জনকে লাশ বানিয়ে দেবার পরেও যে বুকে বিন্দুমাত্র কাঁপন ধরেনি, আজ তার বুকে যেন রক্তক্ষরণ হচ্ছে। দূর থেকে আবরণকে দেখা যাচ্ছে। ফুটপাত ধরে হেলে দুলে হাঁটছে সে। ফোনে কিছু একটা করছে। গায়ে সাদা রঙের একটা টি শার্ট, কালো ট্রাউজার। আশেপাশে কোথাও ধ্যান নেই তার। ফোনের ভেতর যেন ঢুকে যাবে। পেছন থেকে ছেলের নাম ধরে বার কয়েক ডাকেন নীরদ, কিন্তু আবরণের যেন হেলদোল নেই। আবরণ দাঁড়াও, দাঁড়াতে বলছি তোমায়। ততক্ষণে নীরদের পিছু পিছু গার্ডরাও ছুটে এসেছে।
তাদের হাতে বড় বড় বন্দুক। তারা জানে না কি হয়েছে, তবে আবরণকে দাঁড় করাতে হবে, এটাই যেন মুখ্য বিষয়। আবরণ, আই সে স্টপ। আবরণ হঠাৎ দাঁড়িয়ে যায়, যেন শুনতে পেয়েছে নীরদের কণ্ঠ। জান আসে নীরদের শরীরে। ভ্রুকুচকে পেছনে তাকায় আবরণ। নীরদের সাথে সকল গার্ডদের দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুচকে আসে তার। স্বভাবসুলভ তার অতি প্রিয় চুলগুলোয় হাত বোলায়। নীরদ আবরণকে দাঁড়িয়ে যেতে দেখে পা টেনে সেদিকে এগোয়। হঠাৎ তাদের দুজনের মাঝে একটা কালো গাড়ি এসে ব্রেক কষে। চমকায় নীরদ, শুট করে বসে গাড়িটার উদ্দেশ্যে। কিন্তু আফসোস, গাড়িটা বুলেট প্রুফ হওয়ায় কিছু হয় না, শুধু ফাটল ধরে কাছে। নীরদের থেকে অনুমতি পেয়ে সকল গার্ড গুলি ছুটতে থাকে। ততক্ষণে গাড়িটা চলে গিয়েছে। গাড়ির সামনে থেকে সরতেই ওপাশে আবরণের নিথর দেহটা পড়ে থাকতে দেখেন নীরদ। থমকে যান তিনি। সাদা রঙের টি শার্ট টকটকে লাল, গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। কতগুলো গুলি লেগেছে ছেলেটার গায়ে। একটা, দুটো, তিনটে, নাকি এর চেয়েও বেশি। পা বাড়ায় না নীরদ, সেখানেই জমে যান তিনি। ইতিমধ্যে 3 গাড়ি ভর্তি পুলিশ আসে। দ্রুত আবরণকে নিয়ে গাড়িতে ওঠে তারা। তাদের পোশাক খুলে কোনো মতে আবরণের শরীরে বেঁধে দেয়, যাতে করে রক্ত পড়া বন্ধ হয়। নীরদ জাহিদ বসে আছেন আবরণের পাশে। ছেলের গায়ে হাত দিতেও দ্বিধাবোধ করছেন। হসপিটাল বেশি দূরে নয়, কয়েক মিনিটের দূরত্ব। ছেলের যদি কিছু হয়ে যায়। নিষ্পাপ মুখশ্রী আবরণের। লম্বা চুলগুলো চোখের উপর লেপটে আছে। রক্ত ছিটকে চোখে মুখে লেগেছে তার। ফর্সা ফোলা আদরে গাল দুটোতে রক্তের ছাপ। সুন্দর চোখ দুটো বন্ধ। চোখের কার্নিশ বেয়ে এখনো ফোটা ফোটা পানি পড়ছে। ঘন পাপড়িগুলো ভেজা, যেন ছেলেটা ঘুমোচ্ছে। বুকে পাহাড় ভেঙে পড়ে নীরদের। আবরণের গায়ে তার পছন্দের সাদা রঙের টি শার্ট। ছেলেকে ছোবেন না তিনি, একটুও স্পর্শ করবেন না। আবরণকে কয়েকজন পুলিশ ধরে রেখেছে। হাতটা সিটের বাইরে ঝুলছে। বাম হাতটায় শক্ত করে চেপে ধরা ফোনটা এখনো অন করে রাখা। নীরদ জাহিদ একজনকে ইশারা করতেই সে মোবাইলটা নীরদের হাতে দিল। ফোনের স্ক্রিনে তাকাতেই কপালে গভীর ভাঁজ পড়ে তার। একটা মেয়ে, যে কিনা পড়ার টেবিলে বসে পাতায় কিছু একটা লিখছে। সারা ঘরে সাদা পাতার আস্তরণ যেন। লিখছে, মন মতো না হলে সেটা ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পর পর আবার অন্য একটা কাগজ বইয়ের ওপর থেকে নিয়ে বুকে জড়াচ্ছে। গভীর ঘ্রাণ নিচ্ছে তা দেখে। হাত কাঁপে নীরদ জাহিদের। এক পলক তাকান ছেলের নিথর দেহটার দিকে। এখনো রক্ত পড়া বন্ধ হয়নি। তার পায়ের নিচে আবরণের রক্ত। ছেলে কি তাকে ক্ষমা করবে? আর কতদিন এভাবে চলবে দোস্ত? যতদিন আমরা তোর সাথে আছি। সানির কথায় মীরা হালকা হাসে। টেবিলের উপর পা তুলে দিয়ে হাত দুটো বগল দাবা করে বলল, আমি একটা এতিম ছেলে ভাই, তোরা এত জ্বালাস কেন? এত ঋণ আমি শোধ করব কি দিয়ে? তোর বউ নিয়ে হারামজাদা। আমার মা বাবা তো দেশে নেই, ধরতে গেলে আমিও এতিম। এত কথা বাড়াস কেন? জায়গা মতো লাথি দেব। মীরা ভ্রু কুচকায়। সানির কাজ চাপড়ে বলে, কিরে ভাই, আবরণের মতো হয়ে যাচ্ছিস যে, সমস্যা কি তোর? সানি ঘাড় ডলে, মিনমিন করে বলে, এক্সাম সামনে, প্রিপারেশন নিলাম না, কি করব? সারা বছর কি করেছিস? পরীক্ষার হলে সব গুলিয়ে যায়। গার্ডের সুন্দরী ম্যাডাম পড়লে তো কথাই নেই। মীরাব সন্ধিয়ান দৃষ্টিতে তাকায়। শালা, দেখে মনেই হয় না এত বুঝিস তুই। তলে তলে চৌরাস্তায় চলে গিয়েছো বন্ধু। সানি উত্তর দেয় না। টিভি চলছে, তবে সেখানে মনোযোগ নেই। আমি এটা বুঝতে পারি না, সারা বছর টই টই করে ঘুরে পরীক্ষা তো ভালো মার্কস কি করে পায় আবরণ? নকলও তো করতে দেখি না। মীরাব দাঁত কেলিয়ে হাসে, চেপে ধরে সানির ঘাড়। ধুমধুম করে কিল বসায় তার পিঠে। ব্যথায় কুকিয়ে ওঠে সানি। ঠোঁট উল্টে বলে, মারলি কেন? মীরাব গাল ঘষতে ঘষতে বলে, ইচ্ছে হলো। শোন, তোকে একটা সিক্রেট বলি। সারাদিন আবরণ ফোনে কি করে জানিস? উৎসুক দৃষ্টিতে তাকায় সানি। মীরাব হাত জারা দিয়ে বলে, আমি কষ্ট করে যেসব নোটস কালেক্ট করি সবগুলো ছবি তুলে ফোনের ভেতর হামলা চালায় সে। সারাদিন সেগুলোই জপতে থাকে। চোখ বড় হয়ে আসে সানির। গম্ভীর কণ্ঠে বলে, খুবই ইন্টেলিজেন্ট ছেলে। বাসায় গিয়েছে সে কখন, এখনো ফিরছে না যে। কল লাগা সানি, ফোন নিয়ে আয়। তুই যা। তোকে বলেছি। তুই যাবি? মীরাব হতাশ হয়, নরম স্বরে বলে ওঠে, আমি অসুস্থ ভাই। বালের অসুখ, সারাদিন হাত পা নাচিয়ে ঘুরছ, আবার অসুখ? না হলে চটকনা দেব। মীরাব ফুঁসে ওঠে। সানির চুল টেনে দিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। সেদিকে গরম চোখে তাকিয়ে থাকে সানি। ফোন এনে ধপ করে সোফায় বসে পড়ে। এতে খানিক কেঁপে ওঠে সানি, তবে কিছু বলে না।
চুপচাপ চ্যানেল পাল্টাচ্ছে। কোনোটাই মন মতো না, সবকিছু বোরিং লাগছে। আবরণের নাম্বারে ডায়াল করে মীরাব, নো রেসপন্স। রিং হচ্ছে, ধরছে না। বিরক্ত হয় মীরাব। এই ছেলে এত দায়সারা ভাবে কেন চলে? কখনো প্রথম কল রিসিভ করবে না, পরপর কল দিতে থাকে। রিং হচ্ছে, কপাল কুচকায় মীরাব। কল কেটে যেতেই দাঁত চেপে পুনরায় ডায়াল করে। আচমকা সানির চিৎকারে হাত কেঁপে ওঠে মীরাবের। ফোন পড়ে যেতে নিয়েও পড়ে না, গরম চোখে তাকায় সানির দিকে, যে এই মুহূর্তে হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে। মীরাব ভ্রু কুচকে নিজেও ঘাড় সোজা করে টিভির পর্দার দিকে তাকায়। কুচকেটা ভ্রু শীতল হয়ে আসে। আইজিপি নীরজ জাহিদের নেতৃত্বে কয়েকদিন আগে একদল স্মাগলারকে আটক করা হয়। বড় কোনো দলের সাথে যুক্ত তারা। তাদের মুখ থেকে দলের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ টিম, তবে তারা খুবই ধুরন্ধর। আইজিপি নীরজ জাহিদের একমাত্র ছেলে আবরণ জাহিদ, যার উপর আজ সকালে অপরাধীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন আবরণ জাহিদ। আইসিইউতে ভর্তি তিনি, অবস্থা খুবই শোচনীয়। এখনো অবধি জানা যায়নি তার অবস্থা। ডাক্তাররা নিশ্চয়তা দিতে পারছেন না। বলা যায় 3টে অথবা 4টে গুলি লেগেছে তার শরীরে। অপরাধীরা কি সক্ষম হবে নীরজ জাহিদকে টলাতে? গোপন সূত্রে এও জানা গেছে আইজিপির সাথে মীমাংসায় আসতে চেয়েছিল তথাকথিত মাফিয়ার দল, কিন্তু নীরজ জাহিদ নিজের সততার ক্ষেত্রে খুবই সচেতন, যার ফলস্বরূপ পরিবারের উপর হামলা করার হুমকি আসে। দমেন না নীরজ জাহিদ। আজ তার ছেলের অবস্থার জন্য তবে কে দেয়? ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর। পরবর্তী নিউজ জানার জন্য আমাদের সাথেই থাকুন। টিভির সামনে হতভম্ব হয়ে বসে আছে শ্রেয়না। শ্রেয়া নিজের রুমে, তাকে ডাকলো না শ্রেয়না। তড়িঘড়ি করে চ্যানেল পাল্টে দিল। শ্রেয়া দেখলে নিশ্চয়ই কান্না জোরে দেবে। সেজান তার পাশেই বসা ছিল। দু ভাই বোনের চোখাচোখি হয়। সেজান উঠে দাঁড়ায়, শ্রেয়নার উদ্দেশ্যে বলে, তুই বাসায় থাকিস, আমি হসপিটাল থেকে একটু ঘুরে আসি। কিন্তু ভাইয়া ভাইয়া সেখানে প্রেস মিডিয়ার লোকজন দিয়ে ভর্তি। আবরণ সুস্থ হলে যেও। দরজা খুলবি না, আমি আসছি। শ্রেয়নার কথা শোনে না সেজান। কপালে ভাঁজ ফেলে বসে থাকে শ্রেয়না। বুকটা দুরুদুরু করছে। চোখের সামনে ভেসে ওঠে আবরণের হাসি মুখ, কুচকে রাখা কপাল, নিজস্ব ভঙ্গিমায় চুলে বোলানো হাত, সে আদরে দুটো গাল। ছেলেটা কি তবে মারা যাবে? নিজের মাথা ঝাঁকায় শ্রেয়না। আবরণের জন্য তার খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। ছেলেটা এখনো বাচ্চা, বেবি ফেসটায় অসংখ্য মায়ার ছড়াছড়ি। সারাদিন ছুটোছুটি না করে থাকতে পারে না। এখন হসপিটালের বেডে কি করে শুয়ে আছে চঞ্চল ছেলেটা? হয়তো জ্ঞান নেই। না হলে শ্রেয়নার মনে হচ্ছে যদি আবরণ উঠে যায় তবে হসপিটালে আগুন লাগিয়ে হলেও বের হয়ে আসবে হসপিটাল থেকে। ফ্ল্যাটে এসে শ্রেয়নার মুখোমুখি দাঁড়িয়ে সেই পরিচিত স্টাইলে সুন্দর চুলগুলোতে হাত বুলিয়ে বলবে, চলে এসছে মিস সিনিয়র। মাদারফাকার আসতে দিচ্ছিল না, সব জ্বালিয়ে পুড়ে ছাই করে চলে এসছে। আবরণ জাহিদকে আটকানোর 4টাখানি কথা না, আবলসদা। আনমনে হেসে দেয় শ্রেয়না। যাই হোক, ছেলেটার সাথে তার একটা ঝামেলার সম্পর্ক ছিল, তবুও তার পরিচিত। এত কঠিন মৃত্যু হবে বাচ্চা ছেলেটার, মেনে নিতে পারছে না। এসব কি হচ্ছে? সেজান দ্রুত পদে হসপিটালে প্রবেশ করে। রিসেপশনে গিয়ে আবরণ জাহিদ নাম বলতেই তাকে সব ইনফরমেশন দিয়ে দেয়। সেজান সেদিকে পা বাড়ায়। হসপিটালের চারপাশে সিকিউরিটি গার্ড, প্রেস মিডিয়ার লোকজনের অভাব নেই। যে যা পারছে মন মতো ঘষামাজা করে নিউজ ছাপিয়ে দিচ্ছে। কয়েকটা বাক্য কানেও এসেছে সেজানের, রাগ হচ্ছিল তার। 4th ফ্লোরে এসে লিফট চাপতেই বেরিয়ে আসে সেজান। এখানে বাইরে কারো আসা নিষেধ। সেজানের জন্য আসা সহজ ছিল না। নির্দিষ্ট এক কার্ড দেখিয়ে পরেই ভেতরে আসতে পেরেছে। আসসালামু আলাইকুম স্যার। কারো গমগমে কণ্ঠে নীরজ জাহিদ মাথা তুলে তাকান। সেজানকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল থেকে হাত নামান তিনি। সেজান এগিয়ে এসে নীরজ জাহিদের সামনে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলে, ক্রিমিনালদের ধরা হয়েছে? না। অ্যান্ড এভিডেন্স? মাথা নাড়ায় নীরজ জাহিদ, শান্ত গলায় বললেন, গাড়ির পিছু নিয়ে তাদের অবস্থান সম্পর্কে জানা গেছে। টিম তৈরি হচ্ছে অ্যাটাক করার জন্য। সেজান মুখে হাত বোলায়, ত্রস্ত পায়ে এগিয়ে যায় আইসিইউর দিকে। কাছে হাত রাখে সেজান। ডাক্তাররা আবরণের বডিতে কিছু একটা করছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। নির্জীব দেখাচ্ছে দূর থেকে। সুন্দর চুলগুলো এখনো লেপ্টে আছে চোখের উপর। আলাদা একরকম সৌন্দর্য ফুটে উঠেছে তাতে। স্যার, আপনার সাথে একটু দরকার ছিল, এদিকটায় আসবেন প্লিজ। সেজান ঘাড় ঘুরিয়ে তাকায় ইন্সপেক্টর সিনা মাহমুদের দিকে। নিঃশব্দে এগিয়ে আসে সেজান। সিনার সাথে করিডোরে একপাশে গিয়ে দাঁড়ায়। বলুন। স্যার, আবরণকে আঘাত করার পর গাড়িটা যে জায়গায় গিয়েছে তার পাশেই জঙ্গল পেরিয়ে একটা ছোট নদী আছে। সেখানে অনেকগুলো মেয়ে বন্দি আছে। রাতে জাহাজে আসবে।
স্মাগলাররা মেয়েগুলোকে তাতে তুলে দেবে। আর হ্যাঁ, তাদের সাথে কিন্তু ছোট বাচ্চারাও আছে, যা করার ভেবেচিন্তে করতে হবে। আমরা চাই না আমাদের কোনো লোক ওদের কবলে পড়ুক। ইতিমধ্যে আমাদের গুপ্তচর পাঠিয়ে দিয়েছি সেখানে। সিনহার ঘাড় ডলে। তির্যক চাহনি দেয় সিনহার দিকে। খানিক ইতস্তত করে সিনহা। সেজানের এহেন দৃষ্টির কারণ ধরতে পারে না। সে কি ভুল ইনফরমেশন দিয়েছে? মিস্টার সিনহা, যুদ্ধক্ষেত্রে জিততে হলে কিছু খোয়াতেও হয়। হারানোর চিন্তা নিয়ে যাত্রা শুরু করলে এগোনোর বল পাবেন কি করে? সিনহা কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। সেজান খুবই বিচক্ষণ মানুষ। নীরজ জাহিদ শুধুই কি সেজান আলমকে নিজের ডান হাত বানিয়েছেন? বাইরের কেউ জানে না সেজানের সম্পর্কে। ইনফ্যাক্ট তাদের ডিপার্টমেন্টের মধ্যেও খুব কম লোকই জানে। সকল প্রস্তুতি ঠিকঠাক গ্রহণ করুন, রাতে মিশনে যেতে হবে। ইয়েস স্যার। সেজান গম্ভীর আদলে কিছুক্ষণ হাত বোলায়। কপাল এক আঙুলের সাহায্যে চেপে ধরে কিছু ভাবতে থাকে। তার মস্তিষ্ক কিছু একটা অঘটনের ইঙ্গিত দিচ্ছে। সেটা কি হতে পারে? কিসের বিপদ আসতে পারে আবার? ফট করে চোখ মেলে সিজান। পকেট থেকে ফোন বের করে নির্দিষ্ট নাম্বারে ডায়াল করে। একবার রিং হতেই ফোনটা রিসিভ হয়। আমার বাসায় সিকিউরিটি পাঠাও ইমিডিয়েটলি। 1 সেকেন্ড দেরি হলে জান নিয়ে নেব। বলেই কল কাটে সেজান। হন্তদন্ত হয়ে এগিয়ে যায় সে। নীরজ জাহিদ ডেকে ওঠেন সেজানকে। সেজান, তোমার বাসায় সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছি। তারা এতক্ষণে পৌঁছে গেছে হয়তো। সেজানের পা থেমে যায়। কপাল বেয়ে ঘাম ঝরছে। পিছিয়ে আসে সেজান। নীরজ জাহিদের মুখোমুখি দাঁড়ায়। আমার জন্য যাচ্ছি না, রাতের মিশনের প্রিপারেশন কতটুকু নেওয়া যা হয়েছে সেটাই দেখতে যাচ্ছি। আপনি ভেঙে পড়বেন না, আবরণের কিছু হবে না। কি নিয়ে চিন্তিত তুমি? শান্ত চোখে তাকায় সেজান। নীরজ জাহিদ খুবই বুদ্ধিমান লোক। বেশ ধরতে পেরেছেন সেজানের মনের অবস্থা। কেউ একজন জেনে গেছে আমি আপনার হয়ে কাজ করি। আপনার বিশ্বস্ত গুপ্তচর আমি। মনে হচ্ছে বাসায় হামলা হবে। কথাটা বলেই কেমন অস্থির হয়ে পড়ে সেজান। নীরজ জাহিদ তাকে আশ্বাস দেন। উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখেন। চিন্তা করো না, তোমার বাসার সেফটি আমার দায়িত্বে। পুনরায় মৃদু হেসে বলেন, দেব না। নিজের ছেলের সামনে থাকা অবস্থায় যে তাকে রক্ষা করতে পারে না, সে কি করে আমার পরিবারকে রক্ষা করবে? আমার ছেলে আবরণ জাহিদ একটাই, চরম অবাধ্য সে। তোমার বোনকে ফোন করে বলে দাও জানালা দরজা বন্ধ করে যেন ঘরে বসে থাকে। জি। তাদের বাধা দেয় গুটি কয়েক মিডিয়ার লোক। হুড়মুড় করে সামনে এসে দাঁড়ায়। প্রশ্ন করতে থাকে একের পর এক। রাগ উঠে যায় মীরাবের। মাইকটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে ভিড়ের মধ্যে। মুহূর্তেই সেটা লোক সমাগমের ভিড়ে পায়ের তলানিতে পৌঁছে যায়। সবাইকে এড়িয়ে সানি ও মীরাব দুজনের হাত চেপে ধরে বের হয়ে আসে ভিড় থেকে। তাদের দুজনকে দেখে ইন্সপেক্টর সিনহা এগিয়ে আসে। মীরাব চেনে ওনাকে। স্যার, আবরণ। মীরাবের কণ্ঠ কাঁপছে। ইন্সপেক্টর সিনহা তাদের দুজনকে নিয়ে আবরণের কেবিনের দিকে রওনা দেয়। বুক দুরু করে কাঁপছে দুই বন্ধুর। সানির গাল বেয়ে ইতিমধ্যে পানি গড়িয়ে পড়ছে। অতি নরম মনের মানুষ সানি। মীরাব নিজেকে কন্ট্রোল করতে জানে। সানিকে সে নিজেই সামলাচ্ছে, অথচ বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠছে তার। আমার ভিতরটাই জানে মায়া কারে বলে। এ মায়া তো কাঁদবে না রে, এ জীবনও গেলে। অদ্ভুত দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকায় শ্রেয়না। বোন তার চুল আশ্রাতে ব্যস্ত। আবরণের দুর্ঘটনার সংবাদ এখনো পৌঁছয়নি শ্রেয়ার কানে। জানতে পারলে কেমন রিয়াকশন করবে কে জানে। ওভাবে কি দেখো, আমি জানি কত সুন্দর দেখতে আমি, তাই বলে নজর দেবে আপু? মুখ বাঁকায় শ্রেয়না। এখন সন্ধ্যা নেমে এসেছে। মাগরিবের আজান হয়েছে কিছুক্ষণ আগে। সেজান একবার কল করে শুধু বলেছিল দু বোন যেন ঘরেই থাকে, দরজা জানালা বন্ধ রাখে, ব্যালকনিতেও যাওয়া নিষেধ। পরিচিত কেউ ডাকলেও যেন দরজা না খোলে। চরম অবাক হয়েছিল শ্রেয়না। হঠাৎ সেজান এসব কি বলছে। পরক্ষণই তার মনে পড়ে রুহিদের সাথে ঝামেলার কথা। সেই কারণেই হয়তো সেজান ভয় পাচ্ছে। কিন্তু তাদের মধ্যে কিসের ঝামেলা চলছে? শ্রেয়া এসে শ্রেয়নার কোলে বসে গলা জড়িয়ে ধরে টুক করে চুমু খায় বোনের গালে। শ্রেয়নার ধ্যান ভাঙে। দৃষ্টি নিচু করে ছোট বোনের দিকে তাকায়। শ্রেয়ার গোল গোল টমেটোর মতো গাল দুটোতে ঠোঁট চেপে চুমু খায়। হাত দিয়ে আগলে নেয় তার গাল। মনে পড়ে আবরণের কথা। হুট করেই কেমন যেন ঠেকছে তার। আবরণের গাল দুটো কি এখনো আদরে দেখাচ্ছে, নাকি চ্যাপটা হয়ে গেছে? ইস, বাচ্চা ছেলেটা কতগুলো গুলি খেলো। কেমন বাপ আইজিপি, নিজের ছেলের নিরাপত্তা দিতে পারে না। এখন আবরণ জাহিদের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবেন? আপু, কোথায় হারালে? আবরণের কাছে যাই, সারাদিন দেখি না। আবরণ জাহিদ আমার খোঁজও নিল না। পাষাণ লোক।
হাসে শ্রেয়না। বোনকে কোলে তুলে নিয়ে যায়, বিছানায় বসিয়ে দিয়ে নিজের ব্যাগ আনতে গেল। ব্যাগ থেকে একটা চকলেটের বক্স হাতে ধরিয়ে দেয় শ্রেয়ার। ফোন বোনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুমি কার্টুন দেখো, আমি ভাইয়ার রুম থেকে আসছি, তোমাকে কেক বানিয়ে খাওয়াবো। শ্রেয়া মিষ্টি হেসে আচ্ছা বলে মাথা তোলায়, মনোযোগ দেয় কার্টুনে। শ্রেয়না রুম থেকে বেরিয়ে আসে, সেজানের রুমে প্রবেশ করে। রুহি আর সেজানের মাঝে আসলে হচ্ছে কি, এটা সে ঠিকই ধরতে পেরেছে যে শ্রেয়নাকে নিয়ে যত ঝামেলা। এতদিন তো সব ঠিক ছিল। রুহির ডায়েরি লেখার অভ্যাস আছে, তাই শ্রেয়না টেবিলের দিকেই গেল। টেবিলের উপর ডায়েরি রাখা, মোটা কালো রঙের ডায়েরিটা চোখের সামনে মেলে ধরল। শুরুতেই সেজান আর রুহির লাভ স্টোরি, সেই সাথে বিয়ের ঘটনা সুন্দরভাবে সাজিয়ে লেখা রয়েছে। শ্রেয়না আর শ্রেয়াকে নিয়ে সুন্দরভাবে রুহির অনুভূতিগুলো ফুটিয়ে তোলা। প্রশস্ত হাসে শ্রেয়না। রুহি সত্যিই খুব ভালো মেয়ে, তাদের কি সুন্দর আগলে রাখে। পরের পেজগুলোতে চোখ বোলাতেই কপালে ভাঁজ পড়ে শ্রেয়নার। ওষ্ঠজোড়া কামড়ে ধরে সে। পরপর পাতা উল্টাচ্ছে শ্রেয়না। যত এগোচ্ছে কপালের ভাঁজ গাঢ় থেকে গাঢ় হচ্ছে, চোখের কোণে পানি জমা হচ্ছে। নরম মসৃণ ওষ্ঠজোড়ায় কম্পন ধরেছে। চোখ ঝাপসা হয়ে আসায় আর এগোতে পারে না শ্রেয়না। ঠাস করে বন্ধ করে দেয় ডায়েরিটা। চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে শ্রেয়না।